আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। রাফাহ ও গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে র্যালি করেছে বিএনপি। র্যালিটি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে শেষ হয়। র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনকে নিধনের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্র থেকে মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে। মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে এ বিষয়ে সোচ্চার হওয়া আহ্বান জানান তারা। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত র্যালিতে অংশ নিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মীরা। র্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। কার্যকর ভূমিকা পালন করার জন্য আমরা সারা বিশ্বের গণতান্ত্রিক সমস্ত দেশের নেতৃবৃন্দকে সোচ্চার হওয়ার আহ্বান জানাই। নৃশংস অত্যাচারী ইসরায়েল সরকার এবং তার বাহিনীগুলিকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া হোক। সরকারের মনোভাবকে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না? আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন? স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ফিলিস্তিনিদের অত্যাচারের মধ্য দিয়ে মুসলমানদের ধ্বংস করার ষড়যন্ত্র চলছে। ওরা ধীরে ধীরে সারা বিশ্বে মুসলমানকে একসময় নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করবে। যারা নেতৃত্ব দিলে এই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতাম, যদি মুসলিম বিশ্ব আজকে শুধুমাত্র বাচ্চাগুলোর মাধ্যমে ঐক্যবদ্ধ না হতো, যদি মুসলিম বিশ্ব কার্যকরভাবে ঐক্যবদ্ধ হতো, তাহলে আজকে এই ইহুদিরা, এই ইসরায়েলিরা এই অত্যাচার করতে পারতো না। সমাবেশ শেষে শুরু হয় প্রতিবাদ ও সংহতি র্যালি। ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও ফিলিস্তিনি পতাকা হাতে এতে অংশ নেন হাজারো মানুষ। র্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর, মালিবাগ ও মৌচাকের দিকে অগ্রসর হয়। স্লোগানে স্লোগানে গণহত্যার প্রতিবাদ ও নিন্দা জানান অংশগ্রহণকারীরা। মিছিলটি মৌচাক পেরিয়ে মগবাজার ও বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। খান আলামিন, আরটিভি, ঢাকা। এদিকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে মানববন্ধন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাদা দল। সকালে বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলার সামনে আয়োজিত এই মানববন্ধনে শিক্ষকরা অভিযোগ করেন, দীর্ঘদিন গাজায় ইসরায়েলের গণহত্যা ও বর্বরতা নিয়ে ওআইসি এবং জাতিসংঘের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। এছাড়া এই গণহত্যার প্রতিবাদে ও ফিলিস্তিনের সমর্থনে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। আর কাকরাইলে ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে লং মার্চ করে নিরাপদ সড়ক আন্দোলন। আমরা এই হত্যাযজ্ঞের, জেনোসাইডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। সারা বিশ্বকে, সভ্য দেশগুলোকে এক হয়ে আমাদের অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে, প্রতিবাদ করতে হবে, যার যার সামর্থ্য অনুযায়ী আমাদের প্রতিবাদ করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ায় জনগণ চায় এই সরকার আরও 5 বছর ক্ষমতায় থাকুক। দুপুরে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, যত অস্ত্র লুট হয়েছিল তা এখনও উদ্ধার হয়নি, তবে অস্ত্র উদ্ধারে চেষ্টা করছে সরকার। কেউ নিজ হাতে আইন তুলে নিতে চাইলে সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। রাজুকের প্লট বরাদ্দ দিয়ে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সকালে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এই পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে নিজ পরিবারের সদস্যদের নামে
প্লট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনের ২০৩ নম্বর সড়কের আশেপাশে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা এবং তার ছেলে মেয়ে রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের নামে ৬০ কাঠার প্লটগুলো বরাদ্দ দেয় রাজউক। ক্ষমতার প্রভাব খাটিয়ে প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় গত ১২ জানুয়ারি মামলা করে দুদক। প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ হওয়া মামলায় সম্প্রতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্র আমলে নিয়ে শেখ হাসিনা, সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেয়েছে দুদক। ১৮ জনের বিরুদ্ধে পূর্বাচলে যে ডিপ্লোম্যাটিক জোনে যে তারা যে জায়গা প্লট বরাদ্দ নিয়েছিলেন রাজুকের বিধি বহির্ভূতভাবে, সেই মামলার চার্জশিট আজকে গ্রহণ করা হয়েছে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালত থেকে। এবং তিনি যেহেতু কোনো আসামি এখানে আজকে সারেন্ডার করেননি, প্রত্যেকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়েছে। আগামী ৪-৫-২০২৫ তারিখে তাদের এই ওয়ারেন্ট তামিল হওয়ার রিপোর্ট আসার জন্য তালিকা। রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও জানান, রাজুক আইনে দ্বিতীয় দফায় প্লট নেয়ার সুযোগ না থাকলেও শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে পুতুলের নামে প্লট বরাদ্দ করেছেন। রাজুকের যে বিধি বহির্ভূত বিধানগুলো রয়েছে, সেই সমস্ত বিধি বহির্ভূতভাবে তারা কাজ করেছে। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন করতে হয় সেই প্রেসক্রাইব ফর্মে তারা অ্যাপ্লিকেশন করেননি, ইভেন তিনি নিজে আবেদন করেননি। শুধুমাত্র তার সাইমা ওয়াজেদের মা, প্রাক্তন প্রধানমন্ত্রী, তিনি তার পদ পদবি ব্যবহার করে এবং তার পদ পদবি ব্যবহার করে রাজুকের যে সমস্ত কর্মকর্তারা ছিল তাদেরকে প্রভাবিত করে এবং তারাও প্রতারণামূলকভাবেই তাকে সহায়তা করে সম্পৃক্ত হয়েছেন এই মামলায়। পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে মোট ৬ মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে। দীপন দেওয়ান, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যা মামলায় সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ১০ জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। এদিকে জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের ৩৩৯টি অভিযোগে এ পর্যন্ত ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগ করেছেন, বিগত সরকারের সুবিধাভোগীরা টাকা দিয়ে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্তের চেষ্টা করছে। বিস্তারিত সাদিয়া কানিজের রিপোর্টে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় পতিত হাসিনা সরকারের এমপি, মন্ত্রী ও নেতাদের বিচার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সুবিচার নিশ্চিতে আইনের বেশ কিছু ধারায়ও সংশোধনী আনা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনা ছাড়াও নতুন করে ১০ আসামির বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে নাম পাঠানো হয়েছে। ১০ জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত ৩৩৯টি অভিযোগ জমা পড়েছে। মামলা হয়েছে ২২টি। আসামি ১৪১ জন, তাদের মধ্যে শেখ হাসিনা সহ ৮৭ জন পলাতক আর গ্রেপ্তার আছেন ৫৪ জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, পুলিশ ও সেনা কর্মকর্তা। হেলিকপ্টারের চার্টার, এপিসি কোথায় কে কি ব্যবহার করছে, গোলা বারুদের হিসাব, আহত নিহতদের শরীরে যেসব বুলেট পাওয়া গেছে সেগুলো বুলেট উদ্ধার করে সেগুলোর ফরেন্সিক করা, এই বুলেট এই বাহিনীর কিনা অন্য বাহিনীর, এগুলোকে একসাথে করে আপনাকে রিপোর্টটা দিতে হবে। তাহলে তো ২ দিনের মাথায় আপনার ট্রায়াল প্রসেসকে ডিফেন্স পক্ষ সে ডিস্ট্রয় করে দিবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কাউকে গ্রেপ্তারের জন্য কোনো কর্তৃপক্ষের অনুমতি লাগবে না। গণ অভ্যুত্থানে গণহত্যার সঙ্গে যারা সরাসরি জড়িত তাদের বিচার সুনির্দিষ্ট আইনি কাঠামোয় করার কথা জানায় প্রসিকিউশন টিম। রাষ্ট্রকে একটা স্টেবল পর্যায়ে নিতে চাই, জাস্টিস প্রতিষ্ঠিত করতে চাই, সত্যিকারের জাস্টিস। সংবাদ সম্মেলনে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী কাজ করবে সংস্থাটি। কি করতে হবে বিজ্ঞ আদালত এই বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দিবেন, সে অনুযায়ী আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা, দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য পুলিশ
তারা এই বিষয়ে আইনানুগ পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। এদিকে প্রায় 600 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে ঢাকা 18 আসনের সাবেক সংসদ সদস্য হাবিব হাসানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। ক্ষমতায় থাকুক আর না থাকুক, দেশ ও মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মানিকগঞ্জের হেলিকপ্টার উদ্ভাবক জুলহাসের জন্য বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অনুদান প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় তিনি সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা মেধাবীদের খুঁজে বের করে বিএনপি তাদের পাশে দাঁড়াবে বলে আশ্বাস দেন। পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান জানান সালাউদ্দিন। জনাব তারেক রহমান আরো একটি সংগঠনের মধ্য দিয়ে এবং বিএনপির ব্যানারে সমগ্র দেশে মানবিক সাহায্য, পড়াশোনার জন্য মেধাবীদের সাহায্য, যারা অর্থাভাবে উচ্চশিক্ষা করতে পারছেন না তাদের দায়িত্বভার সহ অনেক অসহায় পরিবারের যারা বিভিন্নভাবে দুর্ঘটনার শিকার হয়ে মানবতার জীবন যাপন করছে সেরকম অনেক পরিবারের দায়িত্ব নিয়েছে। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে আরও একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যার নাম দেওয়া হয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা ইংরেজিতে আপ বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। তিনি এই রাজনৈতিক দলের প্রধান উদ্যোক্তা। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের সাধারণ ছাত্র জনতাকে সঙ্গে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া প্রায় ১৫০০ আগ্নেয়াস্ত্র ও ২.৫ লাখের বেশি গোলা বারুদ এখনও উদ্ধার হয়নি। এসব অস্ত্র ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অপকর্মে। পুলিশ জানিয়েছে, লুট হওয়া অস্ত্রের ৭৬ ভাগ উদ্ধার করা হয়েছে। সমাজবিজ্ঞানীরা বলছেন, নির্বাচনের আগে সহিংসতায় এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কা রয়েছে। দীপন দেওয়ানের আরও একটি রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গত বছরের ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর রাজধানী সহ সারা দেশে ৪৬০টি থানায় হামলার ঘটনা ঘটে। নানান স্থাপনা থেকে লুট হয় ৫,৭৫০টি আগ্নেয়াস্ত্র। গোলাবারুদ লুট হয়েছে ৬,৫১,৮২৬ রাউন্ড। গত বছরের ৩০ নভেম্বর মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেন থেকে শাহিদা আক্তারের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় শাহিদার কথিত বন্ধু তন্ময় জানিয়েছিল, ঢাকার ওয়ারি থানা থেকে লুট করা পিস্তল দিয়ে শাহিদাকে গুলি করেন তিনি। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, ৯ এপ্রিল পর্যন্ত ৪,৩৭৩টি আগ্নেয়াস্ত্র ও ৩,৮৮,৪৫৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার হয়েছে। তবে এখনো ১,৩৭৭টি আগ্নেয়াস্ত্র ও ২,৬৩,৩৭০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা যায়নি। অপরাধী না, যে কারো হাতে গেলে আসলে এটি অপব্যবহার হবে। সেজন্য এটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে আমরা দেখছি। এই উদ্ধার অভিযানটি এটি চলমান রয়েছে। যতদিন পর্যন্ত না আমরা এই আমাদের অস্ত্রগুলো উদ্ধার করতে না পারছি, ততদিন পর্যন্ত কিন্তু আমাদের এই অস্ত্রের জন্য আমাদের এই যে বিশেষ যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে এবং থাকবে। এটি ৯ এপ্রিল পর্যন্ত আমরা মোট ৪,৩৭৩টি অস্ত্র আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে। লুট হওয়া অস্ত্র সমাজের জন্য মারাত্মক ঝুঁকি। অস্ত্র উদ্ধারে বিশেষ গুরুত্ব না দিলে জননিরাপত্তা, সামাজিক ও রাষ্ট্রীয় শৃঙ্খলা হুমকির মুখে পড়বে বলে মনে করেন সমাজবিজ্ঞানীরা। নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বেশি আমরা আশঙ্কা করছি এই অস্ত্রগুলোর প্রয়োগ বেড়ে যেতে পারে। সেজন্য রাষ্ট্রকে এই ব্যাপারে খুব সচেতন হতে হবে। রাষ্ট্র তার মেকানিজম দিয়ে বের করতে হবে অস্ত্র কার কাছে আছে। যত তাড়াতাড়ি এটা উদ্ধার করা সম্ভব হবে তত রাষ্ট্র নিরাপত্তার মধ্যে আসবে। এর বাইরেও থ্রেট থাকবে, কিন্তু সেই থ্রেট আর এই থ্রেট একই জিনিস না। আগ্নেয়াস্ত্র যদি বাইরে থাকে
সেটি ভুল মানুষের কাছে আগ্নেয়াস্ত্র থাকাটা ভয়াবহ রকম ডেঞ্জার। এদিকে গত বছরের 7 আগস্ট গাজীপুর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে পলাতক জঙ্গিদের মধ্যে 27 জনকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। দীপন দেওয়ান, RTV, ঢাকা। এবারের বিনিয়োগ সম্মেলনে বিদেশি বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডার বিজনেস ডেভেলপমেন্ট প্রধান নাহিয়ান রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে সম্মেলনের সমাপনীতে তিনি এসব কথা জানান। একই অনুষ্ঠানে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি, জামায়াত ও এনসিপির সদস্যরা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের শেষ দিনের কর্মসূচি নিয়ে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধুমতি লাউঞ্জে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন বিডার বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান নাহিয়ান রহমান। আমাদের যত প্রাইভেট সেক্টর আছে ওদেরকেও আসলে আমরা এখানে মোবিলাইজ করার চেষ্টা করেছি। এ সময় তিনি দাবি করেন বিজনেস সামিট সফল হয়েছে, একই সাথে বিনিয়োগ খাতকে চিহ্নিত করা হবে। বিনিয়োগকারীদের তালিকা করে 1.5 থেকে 2 বছরের মধ্যে বিনিয়োগ নিয়ে আসতে রোড ম্যাপ তৈরি করা হবে বলেও জানান তিনি। মিড টু লং টার্মের একটা রোড ম্যাপ তৈরি করা, যাতে করে আমরা এখানেই শেষ না করি। ইনভেস্টমেন্ট সামিট থেকে আমরা একটা পাইপলাইন জেনারেট করতে চাচ্ছি। নাহিয়ান রহমান বলেন বিনিয়োগকারীরা নীতির ধারাবাহিকতা, অ্যাক্সেস টু রিসোর্স ও দুর্নীতি চ্যালেঞ্জ সহ বেশ কয়েকটি চ্যালেঞ্জ তুলে ধরেছেন। এর মধ্যে যে আমলাতান্ত্রিক জটিলতা রয়েছে তা দূর করার চেষ্টা চলছে। আমরা অথরাইজড ইকোনমিক অপারেটর চালু করেছি, আমাদের সিঙ্গেল উইন্ডো চালু হয়েছে। সুতরাং এনবিআর এর পক্ষ থেকেও আসলে এই জিনিসপত্রগুলো আরো কিভাবে সামনের দিকে নিয়ে যাওয়া যায় এটা চেষ্টা চলছে। চতুর্থ দিনে বিনিয়োগকারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে যান বিএনপি ও জামায়াতের আলাদা প্রতিনিধি দল। যে আমরা যে নীতিমালা নির্ধারণ করেছি বিনিয়োগকারীদের জন্য, বিদেশি বিনিয়োগকারীদের জন্য, তাদের কাছে গ্রহণযোগ্য হবে। ইনশাআল্লাহ বাংলাদেশকে আমরা টপ 20-তে পৌঁছাতে পারবো, একটা ব্যবসায়িক বান্ধব পরিবেশ তৈরি করতে পারবো। এছাড়া ঢাকায় বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এনসিপি। 2035 সালের বাংলাদেশের ভিশন কেমন হবে সেটি তুলে ধরা হয় এনসিপির পক্ষ থেকে। বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে। শাকিলা করিম, RTV, ঢাকা। বাংলাদেশের টেলিকমিউনিকেশনের ও জ্বালানি খাতে ব্যবসায়িক কার্যক্রম বাড়াতে চায় পাকিস্তানের এনগ্রো হোল্ডিংস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে এই আগ্রহের কথা জানান প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আব্দুস সামাদ দাউদ। প্রধান উপদেষ্টা এনগ্রোর আগ্রহকে স্বাগত জানিয়ে বিভিন্ন খাতে যৌথ উদ্যোগে কাজ করার আহ্বান জানান তিনি বলেন, মানুষের জীবনে পরিবর্তন আনবে এমন দীর্ঘমেয়াদী প্রকল্পে মনোযোগী হওয়া উচিত। সাক্ষাতে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সহ অন্যরা উপস্থিত ছিলেন। যে কোনো দেশের চেয়ে ভারতই বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো চায় বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে নিউজ 18 আয়োজিত ভারত সামিটে অংশ নিয়ে তিনি এই কথা জানান। এছাড়া বাংলাদেশে খুব দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বুধবার এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম ফার্স্ট পোস্ট। থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমি মনে করি আমাদের পক্ষ থেকে বৈঠকে যে প্রধান বার্তাটি এসেছে তা হলো ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক গভীর। এটি মূলত জনগণের সঙ্গে জনগণের সংযোগ। সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো প্রায়ই রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ আয়োজিত আন্তঃধর্মীয় সুধী সমাবেশে এই কথা বলেন তিনি। দেশের সংবিধান ধর্মনিরপেক্ষতা, ধর্মের স্বাধীনতা এবং সব নাগরিকের সমান অধিকারকে স্বীকার করে বলেও জানান প্রধান উপদেষ্টা। Challenges persist. Sporadic incidents of communal violence and intolerance, often politically or externally instigated. বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার ঘটনাগুলো রাজনৈতিকভাবে উস্কে দেওয়া হয়েছে। সংবিধানে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত এবং বৈষম্য নিরোধ করা হয়েছে। এখানে ধর্মীয় উৎসব ঈদ, দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা এবং ক্রিসমাস জাতীয়ভাবে উৎসাহের সাথে উদযাপিত হয়। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটির নাম পরিবর্তন করে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম একে খন্দকার করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নামকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বীর মুক্তিযোদ্ধা এবং গণ অভ্যুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। এ সময় এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার প্রসঙ্গে তিনি বলেন, তিনি শুধু বীর মুক্তিযোদ্ধা নন, তিনি ছিলেন দূরদর্শী নেতা। বাংলাদেশ বিমান বাহিনী প্রতিষ্ঠায় তার অবদান এবং বাহিনীর উন্নয়নে অতুলনীয় ভূমিকার জন্য তার নাম এই ঘাঁটির নামকরণ করা হয়েছে, তাঁকে এবং তার উত্তরাধিকারীদের সম্মানিত করতে। 12 এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করা, সরকারি উদ্যোগে নিউবর্ন হাব গড়ে তোলা এবং প্রতি বছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। মাতুয়াইল শিশু মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মুজিব তার ফাউন্ডেশনের মাধ্যমে ইতিমধ্যে 41 জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন, যাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। গ্রাহক সেবায় এক যুগ পার করল এসবিএসি ব্যাংক পিএলসি। এই উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে কেক কেটে উদযাপন করা হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মোখলিসুর রহমান বলেন, নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়লেও তা মোকাবেলা করে এসবিএসি ব্যাংক তার আর্থিক সূচনা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন সহ অন্যরা। পরমাণু প্রকল্প নিয়ে ইরানের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনার মধ্যে দেশটির 5টি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। পরিচয় প্রকাশ না করলেও নিষেধাজ্ঞা প্রাপ্তদের সবাই ইরানের পরমাণু প্রকল্পের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট। বুধবার এক বিবৃতিতে স্কট বেসেন্ট জানিয়েছেন, তেহরানের পরমাণু প্রকল্প নিয়ন্ত্রণের মাধ্যমে বৈশ্বিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র চেষ্টা করে যাবে। এ সময় পারমাণবিক অস্ত্রের জন্য ইরান সরকারের বেপরোয়া প্রচেষ্টা শুধু যুক্তরাষ্ট্রই নয়, বরং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্যও হুমকি বলে সতর্ক করেন তিনি। শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের। আইসিসি নারী বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ শুরু করল বাংলাদেশ দল। থাইল্যান্ডকে 178 রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। লাহোরে প্রথমে ব্যাট করে অধিনায়ক জ্যোতির শতকে ভর করে 3 উইকেটে রেকর্ড 271 রানের সংগ্রহ পায় বাংলাদেশ দল। 53 রান করেন ফারজানা। শারমিন খেলেন অপরাজিত 94 রানের ইনিংস। জ্যোতির ব্যাট থেকে আসে 101 রান। জবাবে ব্যাট করতে নেমে 38 রানে প্রথম উইকেট হারায় থাইল্যান্ড। এরপর ফাহিমা ও জান্নাতুলের বোলিং দাপটে মাত্র 93 রানে অল আউট হয় থাই নারী ক্রিকেট দল। ফাহিমা ও জান্নাতুল দুজনেই নেন 5টি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা। আগামী 13 এপ্রিল আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।